গোপালগঞ্জের ঘটনা একটু কথা বলতে চাই যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা কি কোনোভাবে এড়ানো যেত কিনা? আমরা দেখলাম 144 ধারা জারি হলো বিকেলে, সেটা সকালে হলে কি হতো? এর আগে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর যে সমাধি সেটা গুঁড়িয়ে দেওয়া হবে, ভেঙে ফেলা হবে, এরকম নানা ঘটনা রটনা, আপনার অপপ্রচার প্রচার এগুলো কিন্তু ছিল। এগুলো আমরা জানতাম যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তারপরেও দিন শেষে কিন্তু আমরা অফিসিয়ালি 4 জন মানুষকে হারিয়েছি, প্রাণ হারিয়েছেন, অনেকে গুলিবিদ্ধ হয়েছেন। তো প্রশ্ন এটাই ছিল যে এটা এড়ানো যেত কিনা? নিশ্চয়ই এটা এড়ানো যেত, এবং যারা এটা এড়াতে পারত তারা সেটা না করে তারা এটাকে উস্কানি দিয়েছে। কিভাবে উস্কানি দিয়েছে? শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিয়েছে একটি দল, সেই দলটি অনিবন্ধিত, তাদের রেজিস্ট্রেশন নাই। অফিসিয়ালি বাংলাদেশে তারা এখনো কোনো রাজনৈতিক দল না, তারা একটা সংঘ যারা রাজনৈতিক দল হতে চায়, এবং তারা নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন চেয়েছে। নিবন্ধন বাতিল করলে যদি কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে না পারে, অথবা নিবন্ধন স্থগিত করে দিলে যদি তাদের কার্যক্রম স্থগিত করা যায়, অথবা তাদের প্রতীক বাতিল করা যায়, তাহলে ওই একই অবস্থায় যাদের নিবন্ধন নাই তারা প্রত্যেকে আছে। তার মানে একটি অনিবন্ধিত রাজনৈতিক দল পদযাত্রার ঘোষণা দিয়েছেন, সেটা তাদের কমিউনিকেশন প্র্যাকটিস, তারা জনগণের কাছে যাচ্ছেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু তারা অন্য সকল জেলায় প্রবেশ করেছেন পদযাত্রা এই শব্দটি ব্যবহার করে, কিন্তু গোপালগঞ্জে প্রবেশ করার আগে তারা অধিক উত্তেজনায় লিখেছেন যেটা মার্চ টু গোপালগঞ্জ। তারপরে সমস্ত সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গাতে উস্কানিমূলক কথাবার্তা বলা হয়েছে, ধারণা দেওয়া হয়েছে এইরকম যে তারা মুর্দাবাদ করতে এখানে যাচ্ছেন। এবং তারপরে এমন ধারণাও এসেছে বিদেশ থেকে, যেখানে বলা হয়েছে যে সুযোগ দেওয়া হচ্ছে, এইবার কিছু হবে না, কিন্তু পরে কিন্তু সমস্যা আছে, এইরকম উস্কানি দেওয়া হয়েছে। ফলে উস্কানিমূলক তৎপরতা সবার চোখের সামনে চলছে, কিন্তু যারা এই উস্কানির বিপরীতে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ব্যবস্থা নেবেন তারা অনেকটা দেখি না কি করে ভানুর কৌতুকের মতো বসেছিলেন। এবং 144 ধারা তারা সকালেও জারি করতে পারতেন না, এই জন্য যে 144 ধারা মানে 4 জনের বেশি লোক এক জায়গায় হয়ে সভা সমাবেশ করতে পারে না, তাহলে এনসিপি সমাবেশ করবে কি করে? তারা আসলে এনসিপিকে সমাবেশ করতে দিতে চেয়েছেন, এবং সেখানে সমাবেশে গিয়ে যে ধরনের বক্তৃতা হয়েছে, বক্তৃতার তো ভিডিও আছে। আপনি যদি বক্তৃতা এমনভাবে দেন যে বক্তৃতার মধ্যে নিজেদের বক্তব্যের চাইতে বরং অন্যদেরকে সতর্ক করার প্রবণতা থাকে, তাহলে স্বাভাবিকভাবেই এই কথাটা মনে রাখতে হবে যে আপনি যদি একটা পাড়ায় ঢোকেন, সেই পাড়ায় মনে করেন একজন বড় ভাই আছেন, যে বড় ভাইকে সবাই শ্রদ্ধা করে, অন্য পাড়ার লোক ঢুকে সেই বড় ভাইয়ের নামে কিছু বললে সে যাই হোক না কেন পাড়ার লোকজন প্রতিবাদ করে। আর ঢুকেছেন এমন একটা জায়গায় যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর আছে, এবং সেইটাকে ঘিরে নানান ধরনের ধোঁয়াশা তৈরি করা হয়েছে যে তারা কি করবেন, কি করতে পারেন, এরকম একটা অবস্থা তৈরি করলে একটা প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে, একটা অনিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতিরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রের সমস্ত বাহিনী এক জায়গায় হয়ে যাচ্ছে, এটা কি আসলে সরকারি দল? এইটার জন্য টাকা খরচ হয় না? অন্য সব রাজনৈতিক দলকে পাহারা দিবে? কালকে যদি অন্য সব রাজনৈতিক দল যারা অনিবন্ধিত তারা এরকম এই ধরনের পদযাত্রা বা কর্মসূচি ঘোষণা করে, তাদেরকে একইভাবে রাষ্ট্রীয় বাহিনীর প্রতিরক্ষায় তাদেরকে সব জায়গাতে সভা করতে দেওয়া হবে? আজকে ফরিদপুরে তাদেরকে পাহারা দিচ্ছে কেন? ফরিদপুরে কি হয়েছে? শুরুর থেকে এত পাহারা কেন? তার মানে কি প্রহরা দিয়ে তাদেরকে জনপ্রিয় করতে হবে? জনগণের পাহারার বদলে তাদের নিরাপত্তা বাহিনীর পাহারা দরকার হচ্ছে কেন?